আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্সিক্যাল ওয়াটারের নতুন একটা ক্লাসে। আজকে আমরা পরিসংখ্যানের মাত্র 3টা টাইপ এর মাধ্যমে পরিসংখ্যানটা কমপ্লিটলি শেষ করব। এর মাত্র 3টা টাইপ ওকে, এর মাধ্যমে পরিসংখ্যানটা কমপ্লিটলি শেষ করব। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দেব। সাউন্ড ক্লিয়ার কিনা এর একটু জানাই তো, আমরা শুরু করে দিব। সাউন্ড ক্লিয়ার কিনা এটা একটু জানাও, আমরা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা শুরু করে দিই। অনেকে সম্ভবত জয়েন হতে পারতেছে না, না পারার কি কারণ? ওকে, দেখো পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা জাস্ট 3টা টাইপে পরিসংখ্যানটা শেষ করব। টাইপ 1-এ যে বিষয়টা থাকবে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, টাইপ 1-এ থাকবে আমাদের পরিসংখ্যানের সংজ্ঞা সংক্রান্ত। এইটা বা এইগুলা তেমন একটা এক্সামে আসে না, বাট এইগুলা ছাড়া পরিসংখ্যান সুন্দরভাবে বোঝাও যায় না। তো একদিক থেকে তুমি ইগনোর করলে অন্য দিক থেকে তোমাকে পড়তেই হবে। এই বিষয়টা একটু ক্লিয়ার রাখো। এটা আমরা টাইপ 1-এ পড়বো, ঠিক আছে? টাইপ 1-এ আর কি কি পড়বো যদি একটু দেখি। টাইপ 1-এ আমরা এই সংজ্ঞা টাইপের ছোটখাটো যে বিষয়গুলো আছে ওইগুলো গিয়ে সুন্দর করে পড়ে ফেলবো। তারপরে আমরা পরিসংখ্যান পড়বো কাকে বলে, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, চলক, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। টাইপ 1 আমাদের শেষ হবে এবং টাইপ 2-তে আমরা মিডিয়াম লেভেলের যে প্রশ্নগুলো আছে ওইগুলা বলতে, এটা ছোট না বড় না, যেমন ধরো মধ্যক নির্ণয় করো বা প্রচুরক নির্ণয় করো, L প্লাস N বাই, এইগুলা আমরা দেখবো। এবং টাইপ 3-তে আমরা বড় বড় গুলা দেখবো, জাস্ট বহুভুজ
অজীব রেখা আয়তলেখ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এই কয়েকটা দেখলেই এনাফ, এর থেকে বেশি আমাদের কোনো কিছু পড়তে হবে না। এইগুলা পড়ে গেলেই এনাফ, এইগুলা পড়ে গেলেই এনাফ, এর থেকে বেশি আর কোনো কিছু পড়তে হবে না। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে কি আমরা সুন্দর করে শুরু করে দেই। আমাদের হচ্ছে আর কোনো কিছু বাকি নেই, আমরা সুন্দরভাবে শুরু করে দিই। দেখো, প্রথমেই আমাদের যেই বিষয়টা আসবে সেটা হচ্ছে গিয়া কি, সালাম দিচ্ছ যারা, ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, আমি একটা মিনিট সবকিছু সেট করে নেই, এক টানে টাইপ 1 শেষ করব। এইদিক ওইদিক আর তাকানোর সময় নেই। ওকে, এটা হইছে জাস্ট এইটা। দেখো, প্রথমেই হচ্ছে আমরা টাইপ 1-এ যে বিষয়গুলা দেখব তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে কি আমাদের উপাত্ত কাকে বলে। প্রথম বিষয়টা হচ্ছে কি আমাদের উপাত্ত কাকে বলে। উপাত্ত ওয়ান কাইন্ড অফ কয়েকটা সংখ্যাকে বোঝায়। উপাত্ত স্পেসিফিক কিছু সংখ্যাকে বোঝায়। আমরা যদি একটু ভালোভাবে বুঝি যে কোন তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে উপাত্ত বলে। মনে করো তুমি হচ্ছে রাত্রে ঘুম থেকে উঠে হঠাৎ করে বলছো 56, এইটা তারা কি হইছে, এটা তারা তুমি কিছুই বুঝাও নাই। তোমাকে আমি জিজ্ঞেস করলাম 56 মানে কি, তুমি বললা যে এমনি মন চাইছে বলছি, তাহলে এটা হচ্ছে উপাত্ত না। তুমি যদি রাত্রে ঘুম থেকে উঠে বলতা যে কালকে 56 জন আমাদের বাড়িতে ঘুরতে আসবে, তাইলে কি করলা, তুমি হচ্ছে এই 56 দ্বারা একটা তথ্য দিলা, 56 দ্বারা একটা ঘটনা আমাকে বললা যে না কালকে এরকম একটা ঘটনা ঘটবে, তাহলে এইটাই হচ্ছে গিয়ে কি আমাদের উপাত্ত। কোন তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে পরিসংখ্যানের উপাত্ত বলে। ক্লিয়ার? ওকে, পরিসংখ্যান শুনে এখন অনেকের মনে আসবে যে তাহলে পরিসংখ্যান কাকে বলে। পরিসংখ্যান কাকে বলে? মনে করো, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে, যাক আলহামদুলিল্লাহ, কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ সবাই হচ্ছে একটু এইদিকে খেয়াল করো, কমেন্ট করার দরকার নাই, সবাই হচ্ছে এদিকে খেয়াল করো। দেখো, পরিসংখ্যান হচ্ছে, পরিসংখ্যান কাকে বলে এটা হচ্ছে আমি যদি একটু বলি যে বিজ্ঞান ভিত্তিক কৌশল দ্বারা, সুন্দরভাবে হচ্ছে তোমাদেরকে বোঝাচ্ছি, একটু ওয়েট করো, কৌশল দ্বারা সংখ্যাসমূহকে তথ্য বা উপাত্ত থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়াকেই কি বলা হয়? পরিসংখ্যান বলা হয়।
এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, মনে করো তুমি হচ্ছে 2022 সালে সিলেট আসলা এবং ওই জায়গা থেকে তুমি অনেকের কাছ থেকে তথ্য নিলা। অনেকে বললো হচ্ছে গিয়া 2022 সালে সিলেটের বন্যায় মারা গেছেন হচ্ছে গিয়া, কেউ কেউ বলছে হচ্ছে গিয়া 100 জন, কেউ কেউ বলছে হচ্ছে গিয়া 125 জন, কেউ কেউ বলছে হচ্ছে গিয়া 150 জন। তাহলে এই যে তথ্য দ্বারা, এই তথ্য দ্বারা তুমি একটা সিদ্ধান্ত নিলা যে 2022 সালে বন্যায় সিলেটে মানুষ মারা গেছে 100 থেকে 150 জন, দ্যাট ইজ দ্য পরিসংখ্যান। বিজ্ঞান ভিত্তিক কৌশল দ্বারা সংখ্যা সমূহকে তথ্য বা উপাত্ত থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত, এই তথ্য বা উপাত্ত এইটা থেকে এইটা থেকে এইটা থেকে আমি একটা প্রয়োজনীয় বা ফাইনাল সিদ্ধান্তে করতে পারছি, যেতে পারছি, এটাই হচ্ছে গিয়া কি আমাদের পরিসংখ্যান। এখন আসো বিন্যস্ত উপাত্ত কি। বিন্যস্ত উপাত্ত বলতে প্রথমেই তো বুঝতেছি যে এইগুলা উপাত্ত, তাহলে উপাত্ত মানে এইগুলা কিছু কিছু তথ্য। বুঝতে পারছো? উপাত্ত, এগুলো উপাত্ত মানে কিছু কিছু তথ্য। তো এখন আমি যদি তোমাদেরকে হচ্ছে একটু বলি যে এই তথ্যগুলা কয়েক রকম হতে পারে, এই তথ্যগুলা কয়েক রকম হতে পারে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে আমি হচ্ছে বললাম যে আগামীকাল ক্লাসে প্রথমে 1 জন ঢুকবা, পরে 2 জন ঢুকবা, পরে 3 জন ঢুকবা, পরে 4 জন ঢুকবা, তাহলে এটা হচ্ছে আমি তোমাদেরকে কি বলছি যে আগামীকাল ক্লাসে প্রথম 1 জন, পরে 2 জন, পরে 3 জন, পরে 4 জন, এই 4 জন হচ্ছে গিয়া ঢুকবা। তাহলে আমি কি বলছি, আমি কি কম থেকে বেশি বলছি না, আমি বলছি কম থেকে বেশি, ঠিক আছে, আমি বলছি কম থেকে বেশি। এইটাই হচ্ছে আমাদের বিন্যস্ত উপাত্ত, এইটা হচ্ছে গিয়ে আমাদের বিন্যস্ত উপাত্ত। বুঝতে পারছো? যেসব উপাত্ত কম থেকে বেশির দিকে যায় বা যেসব তথ্য কম থেকে বেশি ইন্ডিকেট করে। এখন আমি তোমাকে হচ্ছে সেম জিনিসটাই বললাম যে আগামীকাল হচ্ছে ক্লাসে ঢুকবা প্রথমে, যে কি বলছিলাম লাস্টে 4 জন, তাহলে এই জায়গায় হচ্ছে আমরা প্রথমে 4 জন, পরে হচ্ছে গিয়ে 3 জন, পরে 2 জন, পরে 1 জন, এইটা হচ্ছে গিয়ে আমাদের অবিন্যস্ত উপাত্ত। অথবা আরো একটু ইজিলি যদি বলি, মনে করো যে বিন্যস্ত মানে একটা ধারায় যাবে, বিন্যস্ত মানে কি একটা ধারায় চলবে, আর অবিন্যস্ত মানে কি এটা হচ্ছে গিয়ে ধারায় চলবে না। বলতে এটার আরো একটু ভালো এক্সাম্পল আমি যদি বলি যে অবিন্যস্ত উপাত্ত, মনে করো যে প্রথম 4 থাকলো, পরে 1 থাকলো, পরে 2 থাকলো, অর্থাৎ কোন রকম কোনো নাই, ফ্রিকোয়েন্সি মেনটেন করতেছে না, অর্থাৎ অবিন্যস্ত বা অগোছালো অবস্থায় আছে। তাহলে বিন্যস্ত মানে গোছালো, অবিন্যস্ত মানে অগোছালো। ক্লিয়ার? এবার আসো আমাদের চলক। চলকটা কি? পরিসংখ্যানে যেই উপাত্তগুলা ব্যবহার করা হয় সেইগুলাকেই চলক বলে। আমি যদি আরেকটু ইজিলি তোমাদেরকে বলি যে চলকটা কি, দেখো আমরা হচ্ছে বলছিলাম না 2022 সালে সিলেটে কত 150 জন, 100 থেকে 150 জন মারা গেছে। তাহলে এইটা কি? এইটা একটা তথ্য এবং এইটা একটা উপাত্ত, এইটা হচ্ছে একটা তথ্য এবং এইটা হচ্ছে কি একটা উপাত্ত। এই তথ্য এবং উপাত্ত আমরা কি বলছি, আমরা একটা 150 একটা তথ্য পাইছি এবং একটা উপাত্ত পাইছি। যেহেতু এটা হচ্ছে কি একটা তথ্য অথবা এটা হচ্ছে একটা উপাত্ত, তাহলে এটাকে আমরা চলক বলতে পারি। তুমি ঘুম থেকে উঠে হঠাৎ করে বললা যে 150, আমি জিজ্ঞেস করলাম কেন বললা, তুমি বললা এমনি বললাম, তাহলে এটা হচ্ছে কোন রকম কোনো কিছু না, এটা তথ্য না, এটা উপাত্ত না, দ্যাট মিনস এটা হচ্ছে কি চলক না। তাহলে চলক হতে হলে কি হতে হবে? চলক হতে হলে হচ্ছে গিয়া তথ্য হতে হবে এবং উপাত্ত হতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আসো যে বিচ্ছিন্ন চলক কি এবং অবিচ্ছিন্ন চলক কি।
বিচ্ছিন্ন চলক কি এবং অবিচ্ছিন্ন চলক কি? যেসব চলকের মান পূর্ণ সংখ্যা হয় সেগুলাকে কি বলা হয়? বিচ্ছিন্ন চলক। কি হবে? এইগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা হবে। যেসব চলকের মান পূর্ণ সংখ্যা হয় তাদেরকে বিচ্ছিন্ন চলক বলা হয়। ফর এক্সাম্পল হচ্ছে গিয়া 5 জন মানুষ, অর্থাৎ পূর্ণ সংখ্যা। আমি কিন্তু এই জায়গায় বলতে পারবো না যে 5.5 মানুষ, কারণ হচ্ছে কি মানুষকে তো ভাগ করা যায় না। তো এটা হচ্ছে কি আমাদের বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক, ঠিক আছে? অনেকে বুঝতে পারো যে বিচ্ছিন্ন মানে ভেঙে যাও, না, উল্টা মনে রাখবা, বিচ্ছিন্ন মানে ভাঙবে না, তাহলে হচ্ছে কি ডিরেক্টলি 5 জন। অবিচ্ছিন্ন চলক মানে যেসব চলকের মান ভেঙে যায় তাদেরকে অবিচ্ছিন্ন চলক বলে। ফর এক্সাম্পল হচ্ছে আমার উচ্চতা 5.10 ফিট, ঠিক আছে, তার ওজন 3.5 কেজি। যেই বানগুলা ভেঙে যায় ওইগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। প্রশ্ন আসবে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, এমসিকিউতে। সো এর মাধ্যমে আমাদের টাইপ 1 শেষ। এতটুকু ক্লিয়ার কিনা এটা হচ্ছে একটু জানো। এতটুকু ক্লিয়ার কিনা এইটা হচ্ছে একটু জানো। এতটুকুতে কোন রকম কোন ঝামেলা আছে কিনা এটা হচ্ছে একটু জানো। ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে। আচ্ছা, এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে টাইপ 2। সো আচ্ছা, এটুকু বুঝতে পারছি। এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে টাইপ 2। আমাদের এই জায়গায় লাইভে কতজন আছে এটা হচ্ছে গিয়ে শো করে না, কেন এই গ্রুপটা ঝামেলা করে ওইটা আমি জানি না, বোঝা যাচ্ছে না। দেখো টাইপ 2 এর মধ্যে হচ্ছে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলা এমসিকিউতে আসে, সিকিউতেও আসে, বেশিরভাগ ক খ প্রশ্ন হচ্ছে গিয়ে দিয়ে দেয়। মধ্যক নির্ণয় করো এবং হচ্ছে কি আমাদের কি প্রচুরক নির্ণয় করো। আমাদের কি বলে যে মধ্যক নির্ণয় করো এবং প্রচুরক নির্ণয় করো। তো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই দিব। এইগুলা যদি তোমরা হচ্ছে একটু ভালো করে পড়ো, ওই ক্ষেত্রে আর কোন রকম কোনো ঝামেলা থাকবে না। ওই ক্ষেত্রে কি আর কোন রকম কোনো ঝামেলা থাকবে না। দেখো আমি এখন যে প্রশ্নটা সলভ করব এটা হচ্ছে গিয়া রাজশাহী বোর্ড, তারপর হচ্ছে গিয়া ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, তারপর হচ্ছে ঢাকা বোর্ড, আবার সিলেট বোর্ড, এই বোর্ডগুলোতে আসছে, একাধিকবার আসছে, ঠিক আছে। আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে মধ্যক নির্ণয় করো। আমাদেরকে সুন্দরভাবে একটা হচ্ছে গিয়ে ইয়া দিয়ে দিবে, এই ক্ষেত্রে ওই জায়গায় মাঝখানে আবার হচ্ছে একটা দাগও দিয়ে দিবে এবং এই জায়গায় কয়েকটা পার্টিশন তারা দিয়ে দিবে। তারা যেহেতু দিয়ে দিবে আমিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6টা, এবং এই জায়গায় তারা হচ্ছে মান দিয়ে দিবে কি জানো, যে কোনো রকম মান দিয়ে দিতে পারে। এই বোর্ডে প্রশ্ন হয়ে দিয়েছে 30 থেকে 35, তারপর হচ্ছে গিয়ে 36 থেকে 41, তারপর হচ্ছে গিয়া 42 থেকে 47, তারপর হচ্ছে গিয়া 48 থেকে 53, এবং তারপর হচ্ছে 54 থেকে 59, এবং হচ্ছে গিয়া 60 থেকে 65। ক্লিয়ার? ওকে। এবং
এই দিকে তারা যা যা দিয়ে দিবে, এখানে দিবে 3, 10, 18, 25, 8, 6। এইটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, তো এইটা হচ্ছে তোমার ঝামেলা নেওয়ার দরকার নাই। এটা হচ্ছে এতটুকু কি প্রশ্নে দিয়ে দিবে, এতটুকু প্রশ্নে দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, তো কি দিল ওইটা হচ্ছে এই জায়গায় আবার বলে দিবে। এটা হচ্ছে গিয়া সময় এবং এইটা হচ্ছে গিয়া গণসংখ্যা। ডান ডান ডান। এখন আমাদেরকে বলছে এই জায়গা থেকে বাবা তুমি মধ্যক নির্ণয় করো, আর কোনো কিছু লাগবে না। এই জায়গা থেকে মধ্যক নির্ণয় করো, এই জায়গা থেকে তুমি কি করো, মধ্যক নির্ণয় করো। আমরা প্রথমেই যখন আমাদেরকে বলবে মধ্যক নির্ণয় করো, আমরা চোখ বন্ধ করে ক্রমযোজিত গণসংখ্যা লিখে ফেলবো। কি করব, মধ্যক বললেই আমরা ক্রমযোজিত গণসংখ্যাকে নিয়ে আসবো, কারণ আমরা জানি যে আমরা একা সার্ভাইভ করতে পারবো না। এজন্য হচ্ছে কি আমরা ক্রমযোজিত গণসংখ্যাকে নিয়ে আসবো। ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা নিয়ে আসবো। তাহলে কি, চলো আমরা হচ্ছে গিয়ে প্রথমেই এই সারি যেটা আছে এটা হচ্ছে গিয়ে তুলে ফেলবো। আমি যদি তোমাদেরকে হচ্ছে একটু বলি কি করবা তোমরা, এই জায়গা হচ্ছে গিয়া গণসংখ্যাটা, সরি এই জায়গা হচ্ছে গিয়ে এইটা তুলবা, এই জায়গা হচ্ছে এই সময় যেটা আছে ওইটা দিয়ে দিবা। মনে করো 35 থেকে 30 থেকে 35, 36 থেকে 41, এটা হচ্ছে এই জায়গায় দিয়ে দিবা। 30 থেকে 35, 36 থেকে 41, হ্যাঁ 36 থেকে 41, তারপর হচ্ছে গিয়া 40 থেকে 47, 48, 53, 40, 47, 48, 53 এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে গিয়া 54, 59 আর 60, 65, 54, 59, 60, 65। এটা হচ্ছে আমাদের মনে করো যে সময় দিয়ে দিল বা যেটাই দেখ। এখন হচ্ছে আমাদের গণসংখ্যা। গণসংখ্যা কি দিছে, 3, 10, 18, 18, 25, 8, 6, 3, 10, 18, 25, 8, 6। এইটা হচ্ছে কি আমাদের গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা কিভাবে বের করব, এইটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আর এইটা জাস্ট গণসংখ্যা, আর এইটা কি, এটা হচ্ছে কি আমাদের সময়। ক্লিয়ার? কি করবা, প্রথমেই যা আছে তা বসাই দিবা। গণসংখ্যায় যা আছে তা বসাই দিবা 3, দেখা যাচ্ছে না, তাহলে আবার কাটি। গণসংখ্যায় যা আছে তা বসাই দিবা 3। ক্লিয়ার? গণসংখ্যায় যা আছে তা বসাই দিবা 3। এখন কি করবা, এই 3 এর সাথে 10 যোগ করবা, কত হবে 13। এই 13 সাথে 18 যোগ করবা, কত হবে 31। এই 31 এর সাথে এইটা যোগ করবা, কত হবে 25 যোগ করবা, কত হবে 56। এবং এই 56 সাথে এইটা যোগ করবা, কত হবে 64। এবং এই 64 সাথে এইটা যোগ করবা, কত হবে 70। সো এই হচ্ছে আমাদের প্রথম কাজ শেষ। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 আমাদের এই কাজ শেষ। এখন আমাদেরকে কি বলছে, মধ্যক নির্ণয় করতে। আমরা সুন্দরভাবে মধ্যকের সূত্রটা এই জায়গায় ইউজ করব, এন্ড দেন আমাদের যা যা আছে এটা হচ্ছে কি শেষ করে ফেলবো। ওকে, আমরা হচ্ছে কি এখন মধ্যকের সূত্রটা সুন্দরভাবে, যারা যারা জানো তো জানো, আর না জানো না যারা, তারা হচ্ছে দেখে নাও। মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC, বড় হাতের বা ছোট হাতের যেটাই দাও সমস্যা নেই, ইন্টু H/FM। ঠিক আছে? তো এখন এই জায়গা থেকে যারা পরিচয়টা জানো না, আমি হচ্ছে একটু আবারও বলে দিচ্ছি। এদের পরিচয় হচ্ছে গিয়া, H হচ্ছে শ্রেণী ব্যবধান, তারপর হচ্ছে গিয়া N হচ্ছে গিয়া গণসংখ্যা, সরি ক্রমযোজিত গণসংখ্যা। N হচ্ছে, সরি গণসংখ্যা।
এল হচ্ছে গিয়া মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে, কিভাবে বের করবা বলে দিব, জাস্ট আপাতত মনে রাখো। এফ এম হচ্ছে গিয়া মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এবং এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত ক্রমযোজিত গণসংখ্যা। ক্লিয়ার? ঠিক আছে, এফ এম আর এফ সিটা একটু ঝামেলা লাগবে। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম, এফ সি হচ্ছে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এখন আমরা একটা একটা বসাই। তাহলে প্রথমটা হচ্ছে গিয়া মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে বারবার মধ্যক শ্রেণী আসতেছে না, আমরা আগে মধ্যক শ্রেণীটা বের করি। মধ্যক শ্রেণীটা বের করতে হলে সমস্ত গণসংখ্যাটা আমাদের যোগ করতে হবে। 3, 10, 13 আর 18, 25, 8, 6 এটা সম্পূর্ণ ক্যালকুলেটর বসাবার পর আমাদের যোগফল আসবে n সমান সমান 70। ক্লিয়ার? এখন এই 70কে তুমি 2 দ্বারা ভাগ দাও, কত আসবে? 35। এখন দেখো এই জায়গায় কোনটার মধ্যে 35 আছে সেটাই হচ্ছে কি মধ্যক শ্রেণী। এই জায়গায় কোনটার মধ্যে 35 আসছে সেটাই হচ্ছে কি মধ্যক শ্রেণী। ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোনটার মধ্যে 35 আছে সেটাই হচ্ছে কি মধ্যক শ্রেণী। ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে কোনটার মধ্যে আছে 35 আছে সেটাই হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণী। দেখো এই 3 থেকে 13 মাঝে কত আছে? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এবং এই 13 থেকে 31 এর মধ্যে কত আছে? 32, 33, 34, 35, 36। ঠিক আছে, বুঝতে পারছো? এবং এই 13 থেকে 56 মধ্যে কত আছে? 32, 33, 34, 35 থেকে 56 মধ্যে। তাহলে এই 31 থেকে 56 মধ্যে কি 35 পড়ে না? আবার আমি বলি, গণসংখ্যা যোগ করলে আমাদের 70 আসে। 70কে ভাগ দিব 2 দ্বারা, 35 আছে। আমরা দেখবো ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোন জায়গায় 35 আছে। প্রথমেই এই জায়গায় আছে 3 থেকে 13। 3 থেকে 13 মধ্যে 3 থেকে 13 মধ্যে কি কি আছে? কোন কোন সংখ্যা আছে? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ঠিক আছে, এখন 13 থেকে 31 এর মধ্যেও সেম, 14, 15 থেকে 29, 30, 38। এবং 31 থেকে 56 মধ্যে 32, 33, 34, 35 কিন্তু পড়ে গেছে। তাহলে হচ্ছে কি আমরা কি বলবো? এইটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এটা হচ্ছে কি আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত? 53, নিম্ন সীমা কত? 48। তাহলে এল সমান সমান 48। এখন আসো, তারপর হচ্ছে কি আমাদের মধ্যক শ্রেণী। এখন এন সমান সমান কত গণসংখ্যা? তাহলে এন সমান সমান 70। এই যে লিখছি। তারপর এখন আসো যে মধ্যক এফ এম কি? এফ এম হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 25। ঠিক আছে, তাহলে এফ এম হচ্ছে কি 25। ক্লিয়ার? এরপর দেখো আমরা যদি বলি যে এফসি কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, তাহলে এফসি আমরা কি লিখবো? আগে এফসিটা লিখি। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এফসি সমান সমান 31। ক্লিয়ার? এরপর আসো আমাদের যেটা সেটা হচ্ছে গিয়ে এখন কি রয়েছে? এইচ মানে শ্রেণী ব্যবধান। 30 থেকে 35 এর মধ্যে শ্রেণী ব্যবধান যা 6, 31, 32, 33, 34, 35, 36। 30 থেকে 35 এর মধ্যে 30, 31, 32, 33, 34, 35। 36 থেকে 41 এর মধ্যে 46, 47, 36, 37, 38, 39, 40, 41। এইচ সমান সমান 6। ঠিক আছে, আর তো কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে মানগুলা বসাই দিলে আমাদের কত আসবে? 48 প্লাস n ভাগ 2, n ভাগ 2 কত? n ভাগ 2 কত? 70 ভাগ 2 মাইনাস এফসি 31 ইন্টু এইচ ভাগ এফ এম। এইচ কত? 6 ভাগ এফ এম কত? 25
সুন্দরভাবে হচ্ছে ক্যালকুলেট করবা। প্রথমে হচ্ছে গিয়া 70/2 মাইনাস 31 দিবা, ওইটার সাথে 48 যোগ করবা, ওইটার সাথে ইয়া করে ফেলবা। ঠিক আছে, 70/2 35 মাইনাস 31 ইন্টু 6/25 যোগ 48, আমাদের আনসার আসবে কত? করেই দিই, তোমাদের ঝামেলা লাগাই ফেলবা নাইলে। দেখো 48 যোগ 35 থেকে 70/2 35 মাইনাস 31 কত? 4 ইন্টু 6/25, 48 যোগ 4 6 28, সরি 424 ডিভাইডেড বাই 25, 24/25 সমান সমান কত হবে আমাদের? 0.96। 48 0.96 কত হবে? 0.48.96। এই হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করে। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কি না? এতটুকু ক্লিয়ার কিনা এটা হচ্ছে একটু জানাও। ওকে, ক্লিয়ার। সো এর মাধ্যমেই আমাদের কিন্তু হচ্ছে মধ্যক নির্ণয় সংক্রান্ত ঝামেলা শেষ। এখন আসো যে প্রচুরক নির্ণয়। এখন হচ্ছে কি আমরা দেখবো প্রচুরক নির্ণয়। তো মধ্যক নিয়ে যেহেতু আমাদের আর ঝামেলা নাই, প্রচুরক নিয়ে আমাদের কোন রকম কোনো ঝামেলা হবে না। বুঝতে পারছো? ওকে, আমাদের সেম একটা তথ্য থেকে কি করবে? বলবে এই জায়গা থেকে প্রচুরক নির্ণয় করো। কি বলবে? এই জায়গা থেকে প্রচুরক নির্ণয় করো। তাহলে আমাদের সেম প্যাটার্ন থেকে যদি আমরা দেখি যে আমাদের প্রচুরক যদি নির্ণয় করতে বলতো সেক্ষেত্রে কি হতো? দেখো এই জায়গা থেকে যদি আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে বলতো সেক্ষেত্রে কি করতো? আমরা জানি প্রচুরকের সূত্র L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এই জায়গায় H সমান সমান শ্রেণী ব্যবধান এবং L হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর, সরি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এখন আসো আমাদের F1টা কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F1 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এবং F2টা হচ্ছে গিয়ে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তারপর জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে ফেললে আমাদের আনসারটা শেষ। বুঝছো? এটা নিয়ে কি ঝামেলা হবে? এখন আমি যদি তোমাদেরকে হচ্ছে একটু, তোমরা হচ্ছে একটু বলো, তোমরা হচ্ছে তোমাদের যেই বিষয়টা ঝামেলা হবে সেটা হচ্ছে কি প্রচুরক শ্রেণী তোমরা বুঝতে পারবে না। প্রচুরক শ্রেণী বুঝার সহজ টেকনিক কি? এই জায়গায় সর্বাধিক গণসংখ্যা কত? 25 না? তাহলে এইটাই হচ্ছে কি প্রচুরক শ্রেণী। এই 25 48 থেকে 53 এটা প্রচুরক শ্রেণী। তাহলে হচ্ছে কি আমাদের L হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 48। F1 কি হবে? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মানে 25 মাইনাস এর আগের গণসংখ্যা, তাহলে 25 মাইনাস 18। F2 কি হবে? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের গণসংখ্যা,
আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান 6। সুন্দরভাবে ক্যালকুলেশন করবা, আমাদের প্রচুরক ডান। এরই মাধ্যমে আমাদের টাইপ 2 শেষ। ক্লিয়ার? এবার আসো টাইপ 3, এবং খুবই সহজ টাইপ। এটা হচ্ছে দেখলে তোমরা বুঝতে পারবা। এগুলা আমি তোমাদেরকে পরিসংখ্যানের ক্ষেত্রে বলবো, তোমরা জাস্ট পরিসংখ্যানে করবা, কি বলে ওই যে পরিসংখ্যান হচ্ছে তোমরা ওই যে চিত্রগুলা, অর্থাৎ বহুভুজ, আয়তলেখ এবং অজীব রেখা যদি তোমরা পড়ে ফেলো, আর কোনো কিছু পড়তে হবে না এই জায়গা থেকে, 3 মার্কের জন্য বা 4 মার্কের জন্য যেটা থাকে লাস্টে। ঠিক আছে? তো এই 3টা বিষয় হচ্ছে কি ভালো করে পড়বো। মনে করো যে এই জায়গা থেকে আমাদের একটা মান দিয়ে দিল, বললো যে প্রচুরক বহুভুজ নির্ণয় করো। প্রথমে আমাকে জানতে হবে বহুভুজের জন্য কি কি লাগে। তারপর আমাকে জানতে হবে বহুভুজের অঙ্কনটা, কোন অক্ষ বরাবর কি ধরা হয়। ঠিক আছে? সুন্দরভাবে আমাদেরকে যখনই বহুভুজ দিয়ে দিবে, এটা হচ্ছে 141 থেকে হবে। দেখো আমাদের প্রথমেই বুঝতে হবে বহুভুজে যা যা লাগে। বহুভুজে কি কি লাগে? বহুভুজে 3টা জিনিস লাগে। আমাদেরকে বহুভুজে কি দিয়ে দিবে? শ্রেণী ব্যাপ্তি দিয়ে দিবে, বা শ্রেণী উচ্চতা, বা যাই হোক শ্রেণী ব্যাপ্তি আমাদেরকে দিয়ে দিবে। গণসংখ্যা আমাদেরকে দিয়ে দিবে, এটা গণসংখ্যা, এটা শ্রেণী ব্যাপ্তি। তাহলে 2টা জিনিস তো আমাদেরকে দিয়েই দিবে, শ্রেণী ব্যাপ্তি এবং আমাদেরকে দিয়ে দিবে গণসংখ্যা। জাস্ট আমাদের এক্সট্রা অ্যাড করতে হবে হচ্ছে, এইটাই মাথায় রাখা মেইন জরুরি, মধ্যমান, শ্রেণী মধ্যমান। আমি জাস্ট মধ্যমান লিখছি, শ্রেণী মধ্যমান। কিভাবে? একবারে সহজ, আর কিছু না। শ্রেণী মধ্যমানটা জাস্ট হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। তো চলো আমরা দেখি। প্রথমে আমাদের এই জায়গা হচ্ছে আমরা গণসংখ্যা লিখলাম, সরি শ্রেণী ব্যাপ্তি লিখলাম, শ্রেণী ব্যাপ্তি লিখলাম, তারপর হচ্ছে মধ্যমান লিখলাম, তারপর হচ্ছে গণসংখ্যা যা আছে তা। তো এই জায়গায় শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যার মানটা অলরেডি দেওয়া আছে, তো এইটা তো তোমাদেরকে বলার দরকার নাই কিভাবে আসছে। জাস্ট হচ্ছে এইগুলা যা আছে তাই এই জায়গায় তুলে দিছি। তুমি জাস্ট মনে রাখবা যে বহুভুজের ক্ষেত্রে মধ্যমান এক্সট্রা অ্যাড হয়, এবং মধ্যমান মানে মাঝখান, এই জন্য কিন্তু শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যার মাঝখানে এটাকে বসাতে হবে। তো চলো হচ্ছে আমরা এই বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার করে ফেলি। 141 যোগ 150 মধ্যমানটা কিভাবে বের করবা? ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নাই আজকে। কি করবা? মধ্যমানটা কিভাবে করবা আমি তোমাদেরকে একটু দেখি। এটা এই জায়গায় বসাই। 141 যোগ 151, 141 যোগ 150 ভাগ 2, 145.5। ঠিক আছে? এটা হচ্ছে গিয়া এই জায়গায় শ্রেণী মধ্যমান। সেম এই জায়গায় হচ্ছে একবার এই 2টা যোগ করে ভাগ 2 কত আসবে? 155.5। তারপর আসবে 165.5, 175.5। এইটা হচ্ছে শ্রেণী মধ্যমান চলে আসছে। 181 থেকে এই জায়গায় 190, এই জায়গায় শ্রেণী মধ্যমান আসবে কত? 185.5, উপরে 175.5, 85 বলছে। ঠিক আছে? এর মাধ্যমে আমাদের শ্রেণী মধ্যমান শেষ। ঠিক আছে? তাহলে গণসংখ্যার ক্ষেত্রে, সরি বহুভুজের ক্ষেত্রে আমরা জানলাম যে এক্সট্রা অ্যাড হয় হচ্ছে কি মধ্যমান, এবং মধ্যমান মাঝখানের মান মানে হচ্ছে কি এটা মাঝখানে বসবে, এটা মাঝখানে আমরা বসাই দিলাম। এরপর এখন আসো যে আমরা চিত্রটা অঙ্কন করব। বহুভুজের ক্ষেত্রে
দুই অক্ষ তো সবসময় নিবা, বলতে বহুভুজ আর অন্যান্য যাই হোক এদের জন্ম থেকে দুই অক্ষ। বহুভুজের ক্ষেত্রে শ্রেণী মধ্যমানটা এক্স অক্ষ বরাবর হবে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। বহুভুজের ক্ষেত্রে শ্রেণী মধ্যমানটা এক্স অক্ষ বরাবর হবে, তাহলে শ্রেণী মধ্যমান। বহুভুজের ক্ষেত্রে শ্রেণী মধ্যমানটা এক্স অক্ষ বরাবর হবে, বহুভুজের ক্ষেত্রে শ্রেণী মধ্যমানটা এক্স অক্ষ বরাবর হবে, বহুভুজের ক্ষেত্রে শ্রেণী মধ্যমানটা এক্স অক্ষ বরাবর হবে। এটা হচ্ছে মাথায় রাখবা। আর কি মাথায় রাখবা? বহুভুজের ক্ষেত্রে শ্রেণী মধ্যমান এড হয়। আর এই দিকে কি হবে? এই দিকে হচ্ছে আমাদের হবে গণসংখ্যা। যা যা মান ছিল শ্রেণী মধ্যমানের ওইগুলো হচ্ছে আমরা করি 145.5, 155.5। ঠিক আছে, 155.5, 160.5, 175.5, আর এই দিকে গণসংখ্যা যা আছে তা। এখন দেখো গণসংখ্যা আছে কত? 5, 16, 56, 11, 12, এইরকম হচ্ছে গণসংখ্যা আছে। এখন এই যে ভাঙা ভাঙা মান তুমি চাইলে এইগুলো বসাতে পারো, আর তুমি যদি চাও যে ঝামেলায় না পড়বা সেক্ষেত্রে তুমি হচ্ছে আস্তা মানগুলো বসাবা। আস্তা মান আর ভাঙা মানের মধ্যে আমি কি বুঝাচ্ছি? আমি এই জায়গায় যদি 145.5 এই টাইপের মানগুলা না বসাইয়া শ্রেণী মধ্যমানটা একটু নিচে লিখি, শ্রেণী মধ্যমান, হ্যাঁ দেখো 145.5 এইগুলা আমি যদি না বসাই, আমি ডিরেক্ট 140 থেকে 150 লিখে ফেলি, সমস্যা তো নাই। তাহলে 140, তারপর হচ্ছে কি 150, তারপর হচ্ছে কি 160, ভাঙা মানটা জাস্ট বসাইলাম না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। 170, 180, 190, আর কিচ্ছু না, জাস্ট ভাঙা মানটা বসাইনি। এই জায়গায় গণসংখ্যা আমি যদি প্রথম 10 থেকে শুরু করি, তাহলে 10, 20, 30, 40 যতটুকু আছে, পঞ্চাশ, 60, এত তো নাই। এখন দেখো 145.5 গণসংখ্যা ছিল 5, তো ওইটা হচ্ছে আমি আনুমানিক করব। কি ছিল? 145.5, তাইলে এই দুইটা মাঝখানে 145 হবে, এবং গণসংখ্যা ছিল 5, তাহলে এইটা হচ্ছে আমি এইটা ধরে নিলাম, এই দুইটা মাঝখানে এটা হচ্ছে আমি ধরে নিলাম। তারপর দেখো 155.5 গণসংখ্যা ছিল 16, তাহলে 155.5 এই জায়গায় হবে, এবং গণসংখ্যা কি ছিল? 16, তাহলে 20 এর একটু নিচে হবে। ঠিক আছে, তারপর দেখো 165.5 গণসংখ্যা ছিল 56, তাহলে 165 কি হবে? এই যে 60 আর 70 মাঝখানে হবে, আর গণসংখ্যা কি ছিল? 16 ছিল। সরি দেখি গণসংখ্যা কত ছিল? 165.5 গণসংখ্যা ছিল 56। ওরে বাবা, তাহলে হচ্ছে গিয়া 65.5 এই জায়গায় হবে, আর 56 হবে এই জায়গায়। দেখছো? তারপর দেখো 175.5 গণসংখ্যা ছিল 11, তাইলে 175.5, তাহলে এই দুইটা মাঝখানে 80 আর 70 আর 80 মাঝখানে গণসংখ্যা কত? 11, তাহলে এই 11টা এই জায়গায় দিয়ে দিলাম। এরপর দেখো 171 থেকে 180, অর্থাৎ 175 ছিল মধ্যমান, আর গণসংখ্যা ছিল 11, এটা তো বলেই দিছি। 100, এরপর হচ্ছে যখন গণসংখ্যা 12 ছিল তখন 185.5 ছিল, 185.5 গণসংখ্যা ছিল 12, তাহলে 185.5 কোথায়? এই জায়গায় 180 আর 190 মাঝখানে, আর গণসংখ্যা ছিল কত? গণসংখ্যা ছিল 12, গণসংখ্যা ছিল আমাদের কত? 12, 12, 12, 12, 12, এই যে 10-এর একটু উপর হবে 12। তারপর জাস্ট হচ্ছে আমরা বহুভুজটা হচ্ছে ইয়া করে দিব, অসীমে হচ্ছে যোগ করে দিব। এখন এই জায়গা থেকে যেহেতু শুরু হয় নাই, এজন্য হচ্ছে এই জায়গাটা আমরা একটু ভাঁজ ভাঁজ দিয়ে দিব, এবং এই জায়গা থেকে আমরা জাস্ট যোগ করে দিব। ঠিক আছে, দ্যাট ইজ দা বহুভুজ। এখন
এক্স অক্ষ বরাবর আমরা কি ধরছিলাম? শ্রেণী মধ্যমান ধরছিলাম। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরছিলাম। যা বলছি তা হচ্ছে ধরে সুন্দর করে কি করবা, এবার লিখবা যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক ধরে শ্রেণী মধ্যমান, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক ধরে শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে তারপর কি বহুভুজ অঙ্কন করি। ক্লিয়ার? সেই হচ্ছে কি আমাদের বহুভুজ। বহুভুজের ক্ষেত্রে উপরে উঠে নিচে নেমে যাবে। বুঝতে পারছো? এটা দিলে দিও, নাইলে না, ঝামেলা নেওয়ার দরকার নেই। সো এই হচ্ছে আমাদের বহুভুজ। ক্লিয়ার? জাস্ট মধ্যমান এড হবে, গণসংখ্যা যা ছিল তা মধ্যমান এড হবে, মধ্যমানটা এক্স অক্ষ বরাবর, গণসংখ্যাটা ওয়াই অক্ষ বরাবর, মাথায় রাখবে, আর কিছু। অজীব রেখার ক্ষেত্রেও সেম। অজীব রেখার ক্ষেত্রেও সেম। অজীব রেখার ক্ষেত্রে কি হবে? আমরা কি করছিলাম, এই জায়গায় কি করছিলাম? শ্রেণী ব্যক্তি মধ্যমান এবং গণসংখ্যা করছিলাম না? অজীব রেখার ক্ষেত্রে তুমি মাথায় রাখবা শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা তো তারা দিয়েই দিবে। অজীব রেখার ক্ষেত্রে এক্সট্রা অ্যাড করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখার ক্ষেত্রে এক্সট্রা অ্যাড করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা তো আগেই আমরা মধ্যক থেকে বের করে আসলাম যে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা ইয়া করতে হয়, ওইটা তো হচ্ছে আমরা দেখছিলাম না? দেখো এই যে টাইপ 2 তে এই যে দেখো আমাদেরকে সময় ইয়া দিছিল, শ্রেণী ব্যক্তি বা সময় দিছিল, গণসংখ্যা দিছিল, ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করে ফেলছি। ঠিক আছে? তো এখন এই বিষয়টা হচ্ছে অজীব রেখার ক্ষেত্রে স্টেপ 1 এর কাজ শেষ। স্টেপ 2 তে আমরা কি করব? জাস্ট হচ্ছে গিয়া একটা গ্রাফ অঙ্কন করে এটা হচ্ছে দেখাই দিয়ে দিব। কিভাবে? আমি যদি তোমাদেরকে এই জায়গায় গ্রাফটা একে দেখাই, এই জিনিসটা কেউ না লিখলে পরে হচ্ছে গিয়া ভিডিও আগের জায়গায় থেকে ব্যাক করে লিখে নিও। দেখো আমাদেরকে, আমরা যদি এই বিষয়টাই অজীব রেখার ক্ষেত্রে কল্পনা করি, প্রথমত তো হচ্ছে গিয়ে আমরা সব বসাইলাম। এখন হচ্ছে গিয়ে ডিরেক্ট ছক কাগজে অজীব রেখার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা নিবা। অজীব রেখার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা, এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা, এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা, এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা। অজীব রেখার ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা কত আছে? এই জায়গায় আছে 3, 13, সরি ক্রমযোজিত গণসংখ্যা 3, 13, ভাঙা না? আমরা হচ্ছে আগের মতো আটটু সুন্দর করে নিয়ে নেই, সর্বোচ্চ 3। তাহলে হচ্ছে কি আমরা ইয়া থেকে শুরু করি, 0, 5, 10, একটু স্মার্টলি নিলাম, এটাই আর কি, আর কিছু না। 15, 20, 25, তো এই জায়গা হচ্ছে গিয়া 50 একসাথে নিয়ে নিলাম, জায়গা থাকলে আমি সুন্দর করে নিতাম। এই জায়গায় 70 ধরি। ঠিক আছে? এই জায়গায় দেখো আমাদের কি শ্রেণী সীমা। শ্রেণী সীমাটা কি? শ্রেণী সীমা হচ্ছে গিয়া শ্রেণীর নিম্ন সীমাটা সব সময় নিবা। এক্স অক্ষ বরাবর শ্রেণীর নিম্ন সীমা, তাহলে কি 30, 36, 40, 48, এইটা হচ্ছে এই জায়গায় নিয়ে নিবা। 30, 36, 40, 48, ঠিক আছে? 54, 60। এখন জাস্ট হচ্ছে চিত্র অঙ্কন করে বসাই দিয়ে দিবা, আর কোনো কিছুই না। দেখো যখন ছিল 30 তখন ক্রমযোজিত গণসংখ্যা 3, এইটা হচ্ছে এই জায়গায় দিয়ে দিবা। যখন 30 ছিল এবং ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে গিয়ে 3 ছিল, তাহলে 5 এর একটু নিচে। যখন 36 তখন ক্রমযোজিত গণসংখ্যা 10, 36 হলে ক্রমযোজিত গণসংখ্যা 10। যখন 18 তখন ক্রমযোজিত গণসংখ্যা 40, সরি 40-এ ক্রমযোজিত গণসংখ্যা কত?
দাঁড়াও আমি হচ্ছে একটু ভুল করছি। প্রথম এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমা নিছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি নিছি ক্রমযোজিত গণসংখ্যা, বাট আমি গণসংখ্যা বসানো শুরু করছিলাম যখন 30 ক্রমযোজিত গণসংখ্যা ছিল 3, যখন 36 ক্রমযোজিত গণসংখ্যা ছিল 13, তাহলে এটা হচ্ছে গিয়ে 13 হবে, 36-এ একটু উপরে হবে 13। যখন কি 31 40-এ ক্রমযোজিত গণসংখ্যা 31, তাহলে 40 কোথায়, 40 হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, হ্যাঁ 40-এ ক্রমযোজিত গণসংখ্যা 31, তো এইটা হচ্ছে এই জায়গা হবে, ঠিক আছে। 48-এ ক্রমযোজিত গণসংখ্যা 56, 48-এ আরেকটু উপরে হবে 56, এবং 54-তে ক্রমযোজিত গণসংখ্যা 64, 54-তে ক্রমযোজিত গণসংখ্যা 64 আরেকটু উপরে হবে, এবং 60-এ ক্রমযোজিত গণসংখ্যা 70 আরেকটু উপরে হবে। জাস্ট হচ্ছে পরে অ্যাড করে দিবা, এটা একটু ভাঙা ভাঙা দিবা কারণ এই জায়গাতে শুরুতে ছিল না। যোগ করে দিয়ে দিবা, বুঝতে পারছো কাহিনীটা কি? ক্রমযোজিত গণসংখ্যা আমরা এখন কি কাহিনী হচ্ছে অজীব রেখা, অজীব রেখা নিচ থেকে উপরে যাবে বাট ফিরে আসবে না, বহুভুজ নিচ থেকে উপরে গিয়ে ফিরে চলে আসবে, বহুভুজ নিচ থেকে উপরে গিয়ে ফিরে চলে আসবে, বাট অজীব রেখা নিচ থেকে উপরে যাবে ফিরে আসবে না। ক্লিয়ার? বুঝছো না ঝামেলা আছে? ক্লিয়ার, ওকে। এরপর দেখো বহুভুজের ক্ষেত্রে কয়েকটা কি কি মাথায় রাখতে হবে, সরি অজীব রেখার ক্ষেত্রে কি কি মাথায় রাখতে হবে। অজীব রেখা নিচ থেকে উপরে যাবে ফিরে আসবে না, তাহলে তুমি চিত্রে আর ভুল করবা না। অজীব রেখার ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা অ্যাড করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা অ্যাড করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা অ্যাড করতে হবে। অজীব রেখার ক্ষেত্রে চিত্রে এক্স অক্ষ বরাবর শ্রেণীর নিম্ন সীমা, অজীব রেখার ক্ষেত্রে চিত্রে এক্স অক্ষ বরাবর শ্রেণীর নিম্ন সীমা, অজীব রেখার ক্ষেত্রে চিত্রে ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা, তারপর জাস্ট হচ্ছে মান বসাবো, আর কোনো কিছু না। ক্লিয়ার? আমাদের লাস্ট টপিক আজকে হচ্ছে গিয়া বহুভুজ, না না আরেকটা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে এক ক্লাসে শেষ করে দিব, সরি। এখন হচ্ছে কি আমাদের আয়তলেখ, এখন হচ্ছে আমাদের আয়তলেখ। আয়তলেখটা হচ্ছে যদি আমরা একটু দেখি, আয়তলেখটা হচ্ছে আরো সহজ, অন্যান্য টপিক থেকে হচ্ছে গিয়ে সব থেকে বেশি সহজ। দেখো প্রথমেই আমাদেরকে আয়তলেখ যদি অঙ্কন করতে বলে, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই জায়গায় আয়তলেখের ক্ষেত্রে কি কি লাগে, আয়তলেখের ক্ষেত্রে কি কি লাগে। দেখো আয়তলেখের ক্ষেত্রে সেম আমাদেরকে কি দিয়ে দিবে, আমাদেরকে হচ্ছে দিয়ে দিবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দিয়ে দিবে, আমাদেরকে হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দিয়ে দিবে। আয়তলেখের ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। সো ওইগুলো হচ্ছে এইরকম সুন্দর করে দিয়ে দিবে। তারপর তুমি কি করবা, তুমি একটা বক্সে আঁকাবা, তো আমি একসাথে হচ্ছে ওই বক্সটাতে আঁকাচ্ছি, রিপিট করতেছি না, ঝামেলা পড়লো না আবার। মনে করো তোমাকে এই জায়গায় শ্রেণীব্যাপ্তি যেগুলা দিত, আমি হচ্ছে ওইগুলা বক্সে আঁকাই ফেলতেছি একসাথে, তুমি তো বক্সেই আঁকাবা। ক্লিয়ার? ওকে, তাহলে হ্যাঁ দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 5-6টা লাগবে। ওকে, তাহলে প্রথমে কি হবে, শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি, তারপর কি, তারপর হচ্ছে গিয়া এই জায়গা হবে গণসংখ্যা। মনে করো তোমাকে উপরে শ্রেণীব্যাপ্তি দিয়ে দিল 5, 7, 10, 11 এরকম, এবং নিচে গণসংখ্যা দিয়ে দিল, তুমি ওই জায়গা থেকে এইগুলা লিখতেছো। কি কি দিয়ে দিল আমি বলি, ইয়া দিয়ে দিছে হচ্ছে গিয়ে 45 থেকে 49, 50 থেকে 54, এবং 55 থেকে 59, এবং 60 থেকে 64,
এবং লাস্টটা হচ্ছে 70 থেকে 74। এই পরিমাণ চিল্লাইছি, আবার খাওয়া লাগবে। গণসংখ্যা আমাদেরকে দিয়ে দিল মনে করো 4, 8, 10, 20, 12। 10, 20, 12 এবং 6। 1টা 2টা 3টা 4টা 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। 4, 8, 10, 20, 12, 6। 45 থেকে 39, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64। এই জায়গায় একটা মিসিং করছে, 65 থেকে 65 থেকে 69, 79 লিখে নাই। এই জায়গায় কি হবে, 60 থেকে 64, 65 থেকে 69 এবং 70 থেকে 74। ঠিক আছে, ওকে। আর এই জায়গায় 6 হবে, জাস্ট কোন সংখ্যাটা লিখে। এখন আসো যে আয়তলেখের ক্ষেত্রে এক্সট্রা কি লাগবে। আমরা তো দেখলাম অজীব রেখার ক্ষেত্রে এক্সট্রা লাগলো, বহুভুজের ক্ষেত্রেও এক্সট্রা লাগলো। আয়তলেখের ক্ষেত্রে জাস্ট অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে কি আয়তলেখের ক্ষেত্রে। তাইলে দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে করবা। এই যে এইটাকে 0.5 কমাবা, যদি না পারো তাহলে 45 মাইনাস 0.5 দিবা, আসবে 44.5। এবং এই জায়গা থেকে যেটা কমাইলা এই জায়গায়, তাইলে এই জায়গায় কি কমাবা না এই জায়গায় সেম রাখবা, এই জায়গায় বাড়াবা, তুমি তো ব্যালেন্স রাখবা না। তাহলে এই জায়গা হবে কি 49.5। সেম কাজটা বা সেম জাউরামিটা হচ্ছে সব জায়গায় করবা। এই জায়গা হবে সেম কাজ করবা, সেম কাজ করবা, হতাশ হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ওকে, সেম কাজ করবা, সেম 54.5, 59.5, 64.5, 69.5। ক্লিয়ার? ওকে, এইটা কি, এইটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ওকে, এখন দেখো সুন্দর করে ভাইয়া এই জায়গায় কি করবা। এখন এখন হচ্ছে গ্রাফ নিবা, গ্রাফে অঙ্কন করা শুরু করে দিবা। তোমার লাইফ সহজ হওয়া শুরু হয়ে গেছে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক্স অক্ষ বরাবর নিবা, এবং ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কি নিবা, ওয়াই অক্ষ বরাবর আয়তলেখের গণসংখ্যা নিবা। ক্লিয়ার? এখন জাস্ট আমরা যেহেতু স্মার্ট, আমরা হচ্ছে এরকম ভাঙা ভাঙি না করে আমরা জাস্ট হচ্ছে একটু সুন্দরভাবে লিখি। গণসংখ্যাটা কি 5, 10, 15, 20, 20 পর্যন্ত হয়, তাহলে 20 পর্যন্তই লিখলাম। যদি 25 থাকতো তাহলে তো 25 লিখতাম। দেখো 5, 10, 15, 20 এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি 44.5 থেকে 45.5। এইগুলা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আগে আমরা কি শ্রেণীসীমা লিখছিলাম না, আগে একটার ক্ষেত্রে আমরা শ্রেণীসীমা লিখছিলাম, কি লিখছিলাম, সব লিখছিলাম না। শ্রেণীর নিম্ন সীমা মানে এইগুলা লিখবো, এইটা 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 এইগুলা লিখবো। তাহলে 44.5, 49.5, 54.5।
49.5, তারপর কি, তারপর হচ্ছে গিয়া কি 64.5, 69.5। ক্লিয়ার? ওকে। এবং লাস্টে আমরা কি করব, জাস্ট লাস্টে হচ্ছে সবগুলা যদি এর দেই, একে কিছু দিতে হবে না, এই জন্য লাস্টে জাস্ট এর একটা নিয়ে নিব 74.5। কারণ ঝামেলা লেগে যেতে পারে পরে, ওই যে বলে না যে সব ভালো যার শেষ ভালো তার, এই জন্য হচ্ছে আমাদের ঝামেলা যেন না লাগে, আমরা সব হচ্ছে এক পক্ষকে দিলে তো এটা ব্যালেন্স হবে না। ঠিক আছে, বুঝার জন্য বললাম, মনে রাখার জন্য। এখন কি করবা, জাস্ট হচ্ছে যে রকম আছে ওই রকম দেখো। 44.5-এ গণসংখ্যা কত ছিল? 44.5-এ গণসংখ্যা ছিল কত? 4। এটা বসাই দাও, গণসংখ্যা ছিল 4, 5-এর একটু নিচে। তারপর হচ্ছে 49.5-এ গণসংখ্যা, হ্যাঁ, এরপর হচ্ছে 49.5-এও কিন্তু 4 ছিল। এইটা হচ্ছে কি 49.5-এও কিন্তু 4 ছিল। এরপর হচ্ছে গিয়ে কি 49.5-এ ছিল 8, আবার 54.5-এ কিন্তু 8 ছিল, তাহলে এই দুইটা দিয়ে দিই। 49.5-এ ছিল 8, 49.5-এ ছিল কি 8, এবং একটু 10-এর নিচে দিলাম, এবং 54.এও কিন্তু 8 ছিল। এরপর কি ছিল, এরপর ছিল 54.5-এ হচ্ছে 10, 59.5-এ হচ্ছে কি 10, 54.5-এ হচ্ছে কি 10, 59.5-এ হচ্ছে কি 10, সরি 59.5 ছিল, হ্যাঁ 59.5 ছিল, 59.5 ছিল কি 10। এরপর 59.5-এ 20, 64.5-এও 20, 59.5-এ 20, 5-এ 20, 64.5-এ হচ্ছে কি 20, সরি 69 কেন দিতেছি, 59 বলছে। 59.5-এ হচ্ছে কি 20, 64.5-এ হচ্ছে কি 20। এরপর 64.5 এবং 69.5-এ 12, 64.5 দেখো 64.5 এবং 69.5-এ হচ্ছে কি 12, 64.5-এ হচ্ছে গিয়া 12 এবং 69.5-এ হচ্ছে কি 12। ক্লিয়ার? এরপর 69.5 এবং 74.5-এ 6, 69.5 এবং 74.5-এ হচ্ছে কি 6, 69.5-এ হচ্ছে গিয়া 5, 69.5-এ হচ্ছে কি 5, 69.5-এ 6 এবং 74.5-এ 6, এই জায়গা হবে কি 6 এবং 74.5-এ হচ্ছে কি 6। ক্লিয়ার? 74.5 হচ্ছে গিয়া 6, আবার 74.5 হচ্ছে 5। ঠিক আছে, এখন হচ্ছে জাস্ট হচ্ছে এইগুলা হচ্ছে যোগ করে দিব। একটু আমার আঁকা আঁকিতে হচ্ছে একটু ঝামেলা হয়েছে, এটা হচ্ছে কি তোমরা সুন্দরভাবে হচ্ছে একটু দেখে নিও। ঠিক আছে, পরে সবগুলো হচ্ছে নিচে ইয়ার সাথে মিলাই দিয়ে দেব। এই হচ্ছে আমাদের বহুভুজ, এই হচ্ছে আমাদের বহুভুজ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বহুভুজ। এই জায়গা থেকে লাস্ট একটা টপিক আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এটা হচ্ছে আমরা দেখব। তার আগে তোমরা হচ্ছে একটু জানো এই এতটুকুতে কোন রকম কোন ঝামেলা আছে কিনা।
ওকে, ঠিক আছে, ওকে, গুড 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 গুড। এই হচ্ছে আমাদের বহুভুজ তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের জাস্ট আর কি বাকি, আমাদের এই জায়গায় বাকি হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এটা খুবই 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 ঝামেলা অনেক স্টুডেন্টের কাছে, বাট এই বিষয়টা কিন্তু ততটাই সহজ যতটা তোমরা ঝামেলা যুক্ত করে ফেলছো। বুঝতে পারছো? এটাকে তোমরা যতটুকু ঝামেলা করছো এই বিষয়টা কিন্তু ততটুকুই সহজ। ওকে, আমাদেরকে একটা চিত্র দিবে এবং চিত্র থেকে বলবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। বুঝতে পারছো? আমাদেরকে একটা চিত্র দিয়ে দিবে, এই জায়গা থেকে আমাদেরকে বলবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। ওই জায়গা থেকে আমরা সুন্দর করে ওদেরকে দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমাদের লাস্ট টাইপটা। এই জায়গায় কি বসবে? শ্রেণীব্যক্তি। এই জায়গায় বসবে মধ্যমান, তারা দিয়ে দিবে, প্যারা নাই। আর যদি নাও দেয় শ্রেণীব্যক্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি FIUI মুখস্থ। শ্রেণীব্যক্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি FIUI, ধাপ বিচ্যুতি FIUI। তোমাকে তারা হচ্ছে দিয়ে দিবে শ্রেণীব্যক্তি 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। মধ্যমানটা কি? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 30 যোগ 39 ভাগ 2 34.5। বাদ বাকিগুলোও সেম। (94.5) গণসংখ্যাটা এটা অটোমেটিক্যালি প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে। 3 5 7 13 10, 3 5 7 13 10, 7 5। এটা চিত্র নাই কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে গিয়া চিত্র কোনো কিছুই নাই। ওকে, ধাপ বিচ্যুতিটাও তারা হচ্ছে গিয়ে তোমাকে দিয়ে দিবে -3, -2, -1। দাঁড়াও, সরি, ধাপ বিচ্যুতি দিবে না। দেখো, ধাপ বিচ্যুতির ক্ষেত্রে তুমি কি করবা? ধাপ বিচ্যুতির ক্ষেত্রে তুমি দেখবা সর্বোচ্চ গণসংখ্যা কোন জায়গায়, যেই জায়গায় সর্বোচ্চ গণসংখ্যা এক একটা মিষ্টি খাওয়াই দিবা, শূন্য। এখন এই শূন্যর উপরে -1, -2, -3 এবং নিচে 1 2 3। আরো যদি হইতো 4 5 6, আর যদি উপরে হইতো তাহলে -4 -5 -6, উপরে গেলে মাইনাস সিরিজ, নিচে গেলে মাইনাস প্লাস সিরিজ। ঠিক আছে, এখন আসো যে FIUI কি করবা? এই 3 এর সাথে -3 এর গুণ দিবা -9, এই 5 এর সাথে -2 এর গুণ দিবা -10, এই 7 এর সাথে -e এর গুণ দিবা -7,
13 সাথে 0 গুণ দিবা 0, 10 এর সাথে 1 গুণ দিবা 10, 7 দুগুণে 14, 5 3 15। ঠিক আছে, এখন এইটা ডিরেক্টলি ক্যালকুলেটর বসাবা। -9, -10, -7, +0, +10, +14, +15, आंसर আসবে 13। এটা কি সামেশন fi ui সমান সমান 13। এটা সমান সমান 13। ক্লিয়ার? বুঝছো? ঝামেলা নাই? ওকে 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 ওকে। এবার আসো আমাদের সূত্রটা বসাই দিই। আমাদের সূত্র কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে একটাই, a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। তাহলে a কি? যেই গড়ে মিষ্টি খাওয়াইছিলা ওই গড়ের মধ্যমান এ, যারে মিষ্টি খাওয়াইছিলা ওই গড়ের পুরো মধ্যমান এ, তাহলে 64.5 যোগ সামেশন FIUI। সামেশন FIUI এর মান কত? 13 ইন্টু h শ্রেণী ব্যবধান কত? h শ্রেণী ব্যবধান কত? 10, এবং নিচে হচ্ছে গিয়ে n সর্বমোট গণসংখ্যা, অর্থাৎ 3 5 7 13 10 7 5 সমান সমান কত? 50। জাস্ট ক্যালকুলেশন করবা 67.1। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এবং এরই মাধ্যমে আমাদের পরিসংখ্যান চ্যাপ্টারের সমাপ্তি ঘটলো। তোমাদেরকে জাস্ট একটা সাজেশন দিব, এই সাজেশন পড়লে এনাফ ইজ এনাফ ইজ এনাফ। পরিসংখ্যান থেকে আর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। আমি যা পড়াইছি এর মধ্যে এমসিকিউ কভার হয়েছে, সিকিউ কভার হয়েছে, এসকিউ কভার হয়ে গেছে। তো আমি এমসিকিউ, সিকিউ এবং এসকিউ কম্বাইন করে একটা সাজেশন শীট বা নোট বলতে পারো। এই জায়গায় আনসারগুলো ইনক্লুডেড থাকবে, তোমাদের পেজ সাজেশন গ্রুপে আনসারগুলো ইনক্লুডেড থাকবে। কোনটা কোন বোর্ডে আসছে ওইটাও দেখে নিতে পারবা, এবং কোনটা কখন হচ্ছে গিয়া ইয়া করবা, বেশি পড়বা কম পড়বা। হলুদ দাগগুলা যেগুলা থাকবে সাজেশনের ডাইনে ওইগুলা বেশি পড়বা, বা ওইগুলা পড়বা আগে, পরে যেগুলা থাকবে না ওইগুলা পারলে পরে পড়বা, নাইলে পড়ার দরকার নেই। এতটুকু ক্লিয়ার কিনা এটা জানো? ওকে ওকে, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করছো। আগামীকাল তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।